আজকে হচ্ছে টপিক হচ্ছে 1001-এর স্ট্রাকচারাল এন্ড টপোগ্রাফিক্যাল রিজন অফ প্যাটার্ন, যা গাঠনিক এবং ময়ূরক অঞ্চলের ধরন। তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলো, যে ভূ-প্রাকৃতিক অঞ্চল বলতে কি বোঝায় এবং পৃথিবীর প্রধান ভূ-প্রাকৃতিক অঞ্চল সমূহ আলোচনা করো। 2018 সালে আছে, 2019 সালে আছে, আছে। তারপর হচ্ছে 2 নম্বর কোশ্চেন হচ্ছে বিশ্বব্যাপী গাঠনিক ও ভূ-প্রাকৃতিক অঞ্চলের বিবরণ দাও, কবি নজরুল কলেজ। এবং তৃতীয় কোশ্চেন হচ্ছে বিশ্বের ভূ-প্রাকৃতিক শ্রেণীবিভাজন আলোচনা করো, সরদি কলেজ যাচ্ছে। তো আমি এইগুলো প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ধারাবাহিকভাবে। আচ্ছা, এর আগে আমাদের জানতে হবে ভূ-প্রাকৃতিক অঞ্চল বা কি, ভূ-প্রাকৃতিক কি? ভূ-প্রাকৃতিক হচ্ছে, দেখো, পৃথিবীর উপরিভাগ, যাকে ইংলিশে আর্থ ক্রাস্ট বলে। পৃথিবীর উপরিভাগের অন্যতম বা ভূপৃষ্ঠের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এর বন্ধুরতা। পাহাড় পর্বত, মালভূমি, সমভূমি, নদীনালা, হ্রদ, সমুদ্র প্রভৃতি ভূভাগের বন্ধুর বৈশিষ্ট্যের পরিচয়ক ভূপ্রকৃতি বা ভূমিরূপ বা ভূসংস্থান। ভূপ্রকৃতি বলতে মূলত ভূপৃষ্ঠের বন্ধুরতা বা উঁচু নিচু বৈশিষ্ট্যকেই বোঝানো হয়ে থাকে। কোন স্থানের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের সঙ্গে উক্ত স্থানের নিবিড় সংযোগ রয়েছে, অর্থাৎ কোন স্থানের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের সঙ্গে উক্ত স্থানের আবহাওয়া, উদ্ভিদ, মৃত্তিকা, উপকূলীয় বৈশিষ্ট্য, জনবসতি, ভূমি ব্যবহারের প্রভৃতি নানাবিধ বিষয়ের নিবিড় সংযোগ রয়েছে। এ হচ্ছে ভূমিরূপ বা ভূসংস্থানগত বা ভূমিরূপ বা ভূপ্রকৃতি, যেটাই বলি। এখন আসো ভূমিরূপে বা ভূপ্রকৃতিক শ্রেণী বিভাগ। অনেকেই শ্রেণী বিভাগ করছে, কিন্তু সবচেয়ে যা প্রচলিত বা যেটাকে সবাই গণনা করে বা এটা একটা পরিশুদ্ধ, যে মঙ্কহাউস 1975 সাল কর্তৃক ভূমিরূপে অঞ্চলে যে শ্রেণীবিভাগ করছে সেটা আলোচনা করবো ধারাবাহিকভাবে। বিশিষ্ট ব্রিটিশ প্রাকৃতিক ভূগোলবিদ মঙ্কহাউস 1975 সালে তার শ্রেণীবিভাগ ভূভাগের বন্ধুরতার বর্তমান প্রকৃতির উপর গুরুত্ব আরোপ করেছে। মঙ্কহাউস এই শ্রেণীবিভাগ ভূমিরূপকে প্রধানত 4 ভাগে বিভক্ত করেন: 1 সমভূমি, মালভূমি, পর্বত ও উপত্যকা। তাহলে মঙ্কহাউস ভূমিরূপকে প্রধানত 4টি ভাগে ভাগ করেছেন কত সালে? 1975 সালে। 4 ভাগ কি কি? সমভূমি, মালভূমি, পর্বত, উপত্যকা। তাহলে সমভূমি, প্রথমে হচ্ছে সমভূমি আলোচনা করবো, তারপর মালভূমি আলোচনা করবো, তারপর পর্বত, তারপর উপত্যকা। সমভূমি আবার কত প্রকার? আচ্ছা, সমভূমি কাকে বলে সেটা তো জানা দরকার। সমভূমি হচ্ছে ভূপৃষ্ঠ থেকে বহুদূর বিস্তৃতি এবং অল্প উচ্চতা বিশিষ্ট সমতল বা প্রায় সমতল ভূমিকেই সমভূমি বলে। সমভূমির উচ্চতা 300 মিটারের মধ্যে অবস্থান করবে, অর্থাৎ প্রশস্ত ও বিস্তীর্ণ সমতল ভূভাগকে কি বলা হয়? সমভূমি। এই সমভূমি কত প্রকার? 3 প্রকার: ভূগাঠনিক ও বা ভূ আন্দোলনজাত সমভূমি, 2 সঞ্চয়জাত সমভূমি, 3 হচ্ছে ক্ষয়জাত সমভূমি। তাহলে ভূগাঠনিক বা ভূ আন্দোলন সমভূমি কি? ভূগাঠনিক বা ভূ আন্দোলন সমভূমি হচ্ছে ভূ আন্দোলনের প্রভাবে ভূত্বক গঠনকালে অথবা ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠের কোন কোন অংশে সমুদ্র থেকে উত্থিত হয়ে সমুদ্র পৃষ্ঠে প্রায় সমতল অবস্থান করে। এভাবে যে সমভূমি সৃষ্টি হয় তাকে বলে ভূ আন্দোলন সমভূমি বা ভূগাঠনিক। এই ভূগাঠনিক সমভূমি বা ভূ আন্দোলনজাত সমভূমিকে আবার তিন ভাগ করা যায়, যেমন স্বাভাবিক বা গঠনগত সমভূমি, উন্নত সমভূমি ও অবনত সমভূমি। স্বাভাবিক বা গঠনগত সমভূমি কি? স্বাভাবিক বা গঠনগত সমভূমি হচ্ছে ভূপৃষ্ঠের স্থান ভূত্বক গঠনের সমতল প্রায় সমতল এর সহিত রয়েছে, তাদেরকে স্বাভাবিক বা গঠনগত সমভূমি। যেমন রাশিয়ার উচ্চ সমভূমি। উন্নত সমভূমি কি? উন্নত হচ্ছে সমুদ্রের অগভীর অংশ অথবা স্থান ভূ আন্দোলনের প্রভাবে মাঝে মাঝে উপরে উঠে এসে তাকে যে সমভূমি গ্রহণ করে তাকে বলা হয় উন্নত সমভূমি। যেমন ভারতের পূর্ব উপকূলের সমভূমি। অবনত সমভূমি কি? সমভূমি হচ্ছে ভূ আন্দোলনের প্রভাবে মাঝে মাঝে ভূপৃষ্ঠে উচ্চ স্থান নিচে বসে গিয়ে সমভূমি। এ জাতীয় সমভূমি বলা হয় অবনত সমভূমি। যেমন মধ্য এশিয়ার তারিম নিম্নভূমি।
এবার হচ্ছে সঞ্চয়জাত সমভূমি। এই সঞ্চয়জাত সমভূমি আবার 9 প্রকার। সঞ্চয় সমভূমি হচ্ছে 9 প্রকার। কি কি? পলল সমভূমি, প্লাবন সমভূমি, বদ্বীপ সমভূমি, উপকূলীয় সমভূমি, হ্রদ সমভূমি, হিমবাহ সমভূমি, লাভা সমভূমি, মরুভূমি মরু সমভূমি ও লোয়েস সমভূমি। তাহলে পলল সমভূমি, পলল সমভূমি, পলল সমভূমি কি? পলল সমভূমি ভূপৃষ্ঠের উপরিভাগে প্রাকৃতিক শক্তির প্রভাবে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে নুড়ি, বালি, কাদা, পাথর, পলি ইত্যাদিতে পরিণত হয়। তারপর পানির স্রোতের দ্বারা ওই পদার্থগুলো বাহিত হয়ে নদী অববাহিকা অঞ্চলে সঞ্চিত হয়, যে নতুন সমভূমি সৃষ্টি করে তাকে বলা হয় পলল সমভূমি। যেমন চীনের ইয়াংসি কিয়াং নদীর অববাহিকা সমভূমি। প্লাবন সমভূমি, প্লাবন বর্ষাকালে নদীতে অতিরিক্ত পানি এসে পড়লে নদীতে বুকুল চাপিয়ে বন্যা বা প্লাবনের সৃষ্টি হয়। নদীর পানির সঙ্গে বাহিত নুড়ি, বালি, কাদা, কাকর প্রভৃতি নদীর দুই তীরে অবনমিত বা নিচু ভূমিকে সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি করে তাকে বলা হয় প্লাবন সমভূমি। যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র তাদের উপনদীর তীরে সমভূমি। বদ্বীপ সমভূমি, মোহনার কাছে নদী, আমরা জানি যে মোহনার কাছে নদীর স্রোত একেবারে কি থাকে না, তাই এই অংশে নদীবাহিত পলি, কাকর, বালি, নুড়ি ইত্যাদি কি হয়? সঞ্চিত হয়। সমুদ্রের লবণাক্ত পানিতে পলি সঞ্চয়ের কাজ তাড়াতাড়ি ঘটে, কাজেই নদীর মোহনায় দীর্ঘদিন ধরে পলি জমা হতে হতে মাত্রাহীন বদ্বীপের মতো সমভূমি গড়ে ওঠে, তাই একে আমরা বদ্বীপ সমভূমি বলে থাকি। উপকূলীয় সমভূমি, উপকূলীয় সমভূমি কি? মহাদেশের বিভিন্ন অংশ থেকে বায়ুপ্রবাহ, পানি স্রোত, নদীর মধ্যে প্রচুর পরিমাণে কাকর, বালি, মাটি প্রভৃতি এসে মহাদেশগুলো ধারে সমুদ্রের অগভীর অংশে জমা হয়ে থাকে। এভাবে দীর্ঘদিন ধরে জমতে জমতে সমুদ্র উপকূলে যে সমভূমি সৃষ্টি হয় তাকে বলে উপকূলীয় সমভূমি। যেমন প্লাইস্টাইন সমভূমি। হ্রদ সমভূমি, হ্রদ সমভূমি কি? হ্রদ সমভূমি হচ্ছে যেসব নদীতে হ্রদ এসে পড়েছে এবং তাদের মোহনার কাছে নদী বাহিত কাকর, বালি, পলি, কাদা ইত্যাদি হ্রদের তলদেশে দীর্ঘকাল যাবৎ জমা হয়ে যে সমভূমি গঠিত হয় তাকে বলা হয় হ্রদ সমভূমি। যেমন উত্তর আমেরিকার গ্রেট বেসিন। হিমবাহ সমভূমি, হিমবাহ বাহিত নুড়ি, কাকর, বালি, পলি, কাদা ইত্যাদি পর্বতের পাদদেশের নিচু অঞ্চলে জমা হয়ে যে সমভূমি গঠন করে তাকে বলা হয় হিমবাহ সমভূমি। এ জাতীয় সমভূমি দেখতে পাওয়া যায়, যেমন হচ্ছে কাশ্মীর ও কুমায়ুন অঞ্চলে জাতীয় সমভূমি দেখতে পাওয়া যায়। লাভা সমভূমি, কোন রকম বিস্ফোরণ ছাড়াই ভূঅভ্যন্তরে গলিত লাভা ভূপৃষ্ঠের ফাটলের মধ্য দিয়ে বেরিয়ে এসে বহুদূর ব্যাপী ছড়িয়ে পড়ে, এর ফলে বিস্তীর্ণ অনুভূমিক সমভূমি সৃষ্টি করে। একে লাভা সমভূমি বলে। যেমন নারকেল স্নেক নদীর লাভা সমভূমি এর পরিপুষ্ট উদাহরণ। মরু সমভূমি বা মরু সমভূমি, মরু অঞ্চলে পর্বত বা মালভূমি অবস্থান করলে তার নিচে বায়ু প্রবাহ, পানি প্রবাহ দ্বারা আনিত প্রস্তরখণ্ড, নুড়ি, বালি প্রভৃতি সঞ্চিত হয়ে যে সমতল ভূমি সৃষ্টি হয় তাকে মরু সমভূমি বা বাজদা বলা হয়। যেমন আফ্রিকা সাহারা মরুভূমি এর অনেক রকম বাজদা দেখতে পাওয়া যায়। লোয়েস সমভূমি, লোয়েস সমভূমি, লোয়েস সমভূমি বাতাসের দ্বারা বাহিত এক প্রকার অতি সূক্ষ্ম বালুকণা বা মৃত্তিকা বা লোয়েস নামে পরিচিত। এই জাতীয় মৃত্তিকা বাতাসের দ্বারা পরিবাহিত হয়ে কোন অবনমিত স্থানে জমা হয়ে যে সমভূমি সৃষ্টি করে তাকে লোয়েস সমভূমি বলে। এখন সঞ্চয় সমভূমি গেল, এখন হচ্ছে ক্ষয়জাত সমভূমি। ক্ষয়জাত সমভূমি কি? প্রাকৃতিক শক্তির প্রভাবের ফলে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে ক্ষয়প্রাপ্ত হয়ে যে সমভূমি সৃষ্টি করে তাকে ক্ষয়জাত সমভূমি বলে। এ জাতীয় সমভূমিকে আবার 4 ভাগে ভাগ করা যায়। এই ক্ষয়জাত সমভূমিকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। একটা হচ্ছে সমপ্রায় ভূমি বা তরাঙ্গিত সমভূমি, 2 হচ্ছে তরঙ্গ কর্তিত সমভূমি, 3 হচ্ছে হিমবাহ দ্বারা ক্ষয়প্রাপ্ত সমভূমি, এবং 4 হচ্ছে পেরিমেন্ট বা মরু অঞ্চলের সমপ্রায় ভূমি। ভাই এটা শোনা যাচ্ছে না, মানে একটু ক্লিয়ার হচ্ছে না, ভয়েসটা অনেক আটকে আটকে আসতেছে। শোনা যায় এবার? হ্যাঁ এখন ঠিক আছে। সমপ্রায় ভূমি বা তরঙ্গায়িত সমভূমি কি? অনুচ্চ পার্বত্য ভূমি বা মালভূমি দীর্ঘদিন ধরে প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্ষয় পেতে পেতে প্রায় সমতল ভূমিতে পরিণত হয়। এ জাতীয় ভূমিকে সমপ্রায় ভূমি বলে।
তরঙ্গ, যেমন উদাহরণ হচ্ছে ভারতের মেঘালয় এ জাতীয় সমভূমি। তরঙ্গ কর্তৃত সমভূমি, তরঙ্গ কর্তৃত সমভূমি হচ্ছে সমুদ্রের ঢেউ বা তরঙ্গের আঘাতে উপকূল অঞ্চলে ক্ষয়প্রাপ্ত হয়ে উপকূলে বরাবর উঁচু নিচু রাশিয়াল ভূগোলের সৃষ্টি হয়। এই জাতীয় সমভূমি তরঙ্গের আঘাতে সৃষ্টি হলে এদেরকে তরঙ্গ কর্তৃক সমভূমি বলা হয়। যেমন নরওয়ের উপকূলে এরকম সমভূমি দেখতে পাওয়া যায়। হিমবাহ ক্ষয়প্রাপ্ত সমভূমি, হিমবাহ দ্বারা ক্ষয়প্রাপ্ত সমভূমি উঁচু অসমতল ভূমিভাগ হিমবাহের ঘর্ষণে মসৃণ এবং ক্ষয়প্রাপ্ত হয়ে যে সমভূমি সৃষ্টি করে তাকে বলা হয় হিমবাহ দ্বারা ক্ষয়প্রাপ্ত সমভূমি। যেমন কানাডার সিল্ট অঞ্চলে জাতীয় সমভূমি। পেরিমেন্ট, পেরিমেন্ট বা মরু অঞ্চলের সমভূমি পৃথিবীর কোন কোন মরু অঞ্চলে পর্বত অবস্থান করতে দেখা যায়। ওই সকল পর্বতের পাদদেশে অর্থাৎ নিচে বাতাসের ক্ষয়কার্যের ফলে সমতল প্রস্তরময় সমভূমি সৃষ্টি হয়। এদের জাতীয় সমতল ভূমিকে পেরিমেন্ট বলা হয়। যেমন উদাহরণ বলা যায় যে পশ্চিম সাহাতে রেক সমভূমি। এ ছিল সমভূমির ক্লাসিফিকেশন। এখন আমরা হচ্ছে মালভূমি সম্পর্কে জানবো। মালভূমি, মালভূমি কি? মালভূমি হচ্ছে সমুদ্র সমতল থেকে অন্তত 300 মিটারের বেশি উঁচু এবং চারিদিকে প্রায় খাড়া ঢালযুক্ত অসমতল বিস্তৃত ভূমিকেই বলা হয় মালভূমি। পৃথিবীর কোনো কোনো মালভূমি সমুদ্র সমতল থেকে অনেক উঁচুতে এবং কোনো কোনো মালভূমি সমুদ্র সমতল থেকে সামান্য উঁচুতে অবস্থিত। পৃথিবীর প্রত্যেক মহাদেশে মালভূমি রয়েছে। সমগ্র পৃথিবীর প্রায় 18% মালভূমি অধিকার করে রয়েছে। এই মালভূমিকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভূ আলোড়নগত মালভূমি, ক্ষয়ক্রিয় মালভূমি ও সঞ্চয়িত মালভূমি। ভূ আলোড়নগত মালভূমি, ভূ আলোড়নগত মালভূমি কি? ভূ আলোড়নগত মালভূমি হচ্ছে প্রাক সংস্থান তত্ত্বের আলোকে আমরা জানি যে ভূপৃষ্ঠ কয়েকটি সঞ্চয়নশীল মহাসাগরীয় ও মহাদেশীয় পাতের সমন্বয়ে গঠিত। ভূ আলোড়নের পর এই সঞ্চয়নশীল পাতগুলো গতিশীল হয়ে পড়ে, পাশাপাশি এই দুটি পাতের মহাদেশীয় পাতগুলো উঠে এসে মালভূমি গঠন করে। এ হচ্ছে ভূ-আলোড়নগত সৃষ্ট মালভূমি। এই ভূ-আলোড়নগত মালভূমিকে আবার 4 ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে সিল্ট বা মহাদেশীয় মালভূমি, 2 হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি, 3 হচ্ছে তির্যক মালভূমি এবং 4 হচ্ছে চ্যুতিফলে গঠিত মালভূমি। সিল্ট বা মহাদেশীয় মালভূমি কি? সিল্ট বা মহাদেশীয় মালভূমি হচ্ছে পাঁচ সংস্থান তত্ত্ব অনুসারে আমরা গন্ডোলাল্যান্ড এবং আংল্যান্ড নামে দুটি প্রাচীন ভূখণ্ডের কথা জেনেছি। কয়েকটি সঞ্চয়নশীল পাতের সমন্বয়ে গঠিত এবং এই দুটি প্রাচীন ভূখণ্ড ভূ-আলোড়নের ফলে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে বর্তমানে মহাদেশীয় মালভূমি রূপে পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে, বিভিন্ন স্থানে অবস্থান করছে। যেমন প্রাচীন গন্ডোলা ভূখণ্ড পাঁচ বিচ্ছিন্ন হয়ে আফ্রিকা, আরব, ভারতে, দক্ষিণাত্য ইত্যাদিতে তারা অবস্থান করছে। পর্বত বেষ্টিত মালভূমি বা পর্বত বেষ্টিত মালভূমি, পর্বত বেষ্টিত মালভূমি হচ্ছে ভূ-আলোড়নের ফলে যখন রঙিন পর্বত সৃষ্টি হয় তখন পর্বতের মধ্যবর্তী অপেক্ষাকৃত নিচু স্থানগুলো উঁচু হয়ে মালভূমিতে পরিণত হয় বা মালভূমিতে পরিণত হয়। এভাবে যে মালভূমি গঠন করে তাকে পর্বতবেষ্টিত মালভূমি বলা হয়। উদাহরণ হিসেবে বলা যায় যে তিব্বতের মালভূমি, ইরানের মালভূমি, বলিভিয়ার মালভূমি এ জাতীয় মালভূমি উদাহরণ। তির্যক মালভূমি, তির্যক মালভূমি কি? তির্যক মালভূমি হচ্ছে ভূ-আলোড়নের ফলে বিস্তৃত ভূখণ্ড অনেক সময় উঁচু হয়ে একদিকে হেলে পড়ে এবং মালভূমি সৃষ্টি হয়। একে তির্যক মালভূমি বলা হয়। যেমন ভারতের উপদ্বীপীয় মালভূমির পশ্চিম থেকে পূর্ব দিকে হেলে পড়েছে। চ্যুতির ফলে গঠিত মালভূমি, ভূ-আলোড়নের ফলে শিলাস্তরের চ্যুতি সৃষ্টি হলে সমান্তরালে দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ পার্শ্ববর্তী অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে চাপের প্রভাবে উপরে উঠে গিয়ে মালভূমি সৃষ্টি করে। আবার কখনো কখনো মধ্যবর্তী অংশ দুই পাশের ভূভাগ নিচে বসে গিয়ে মধ্য অংশ সৃষ্টি করে। এরূপ মালভূমিকে চ্যুতি মালভূমি বলা হয়। এখন হচ্ছে এই গেল হচ্ছে ভূ-আলোড়নগত মালভূমির শ্রেণীবিভাগ। এখন হচ্ছে ক্ষয়ক্রিয়া, ক্ষয়ক্রিয়া মালভূমিকে আবার হচ্ছে 3 ভাগে ভাগ করা যায়। এই ক্ষয়ক্রিয়া মালভূমি কি? উচ্চ পার্বত্য অঞ্চল
নানা রকম প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হলে তার উচ্চতায় হ্রাস পেয়ে যে মালভূমি সৃষ্টি হয় তাকে ক্ষয়প্রাপ্ত মালভূমি বলা হয় বা ক্ষয়ক্রিয়া মালভূমি বলা হয়। এই ক্ষয়ক্রিয়া মালভূমিকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্ষয়জাত মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি ও সম মালভূমি। ক্ষয়জাত সম মালভূমি, ক্ষয়জাত মালভূমি কি? ক্ষয়জাত মালভূমি হচ্ছে প্রাচীন বঙ্গীল পর্বত বহু বছর ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে এ ধরনের মালভূমিতে পরিণত হয়। যেমন ইউরোপে স্ক্যান্ডিনেভিয়ার সুপ্রাচীন ক্যালিডোনিয়াম পর্বত শ্রেণী বহু বছর ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে ফ্রিজেন্ট মালভূমিতে পরিণত হয়েছে। ব্যবচ্ছিন্ন মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি কি? ভূপৃষ্ঠের বেশিরভাগ মালভূমি একই ধরনের শিলা দ্বারা গঠিত নয়, কোন অংশ কঠিন অথবা কোমল শিলা দ্বারা গঠিত থাকে। স্বাভাবিকভাবেই ভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে কোমল শিলাস্তরগুলো কঠিন শিলাস্তর অপেক্ষা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়। এভাবে এই ক্ষয়কার্যের ফলে বিস্তীর্ণ কোন মালভূমি অঞ্চল যদি ছোট ছোট নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়ে থাকে তাহলে এই জাতীয় মালভূমিকে বলা হয় ব্যবচ্ছিন্ন মালভূমি। সম হ্যাঁ, অধিতক্ষ বা সমমালভূমি কি? অনেক সময় শুষ্ক মরুভূমি মালভূমি অঞ্চল গভীর গিরিখাত বা ক্যানিয়ন দ্বারা ব্যবচ্ছিন্ন হয়ে তখন মালভূমি উপবিভাগ কয়েকটা আলাদা উচ্চ সমমালভূমিতে পরিণত হয়। এগুলোকে দেখতে অনেকটা টেবিলের মতো মনে হয় বলে দেখে সম মালভূমি বলা হয়। এখন হচ্ছে সঞ্চয়জাত মালভূমি। এই সঞ্চয়জাত মালভূমি আবার যেমন লাভা মালভূমি, সঞ্চয়জাত মালভূমি বা লাভা মালভূমি ভূপৃষ্ঠের কোন রকম বিস্ফোরণ না দিয়ে ভূপৃষ্ঠের কোন দুর্বল অংশ বা ফাটলের মধ্য দিয়ে ভূগর্ভে উত্তপ্ত গলিত ম্যাগমা লাভা রূপে ভূপৃষ্ঠে থামা হয়। কালক্রমে এই লাভা শীতল ও কঠিন হয়ে এই অঞ্চলে উচ্চভূমি গঠন করে। একে লাভা সঞ্চিত এই এই অঞ্চলে অর্থাৎ এই সঞ্চয়ের আগ্নেয় ভূপৃষ্ঠে লাভা সঞ্চিত হয়ে জমা হয় যে উচ্চভূমি সৃষ্টি করে তাকে বলা হয় আগ্নেয় মালভূমি বা লাভা মালভূমি। এইগুলো হচ্ছে মালভূমির গুণগত মালভূমি এবং কয়েকটি মালভূমি সঞ্চিত মালভূমির শ্রেণীভাগ। এখন হচ্ছে পর্বত। পর্বত কি? পর্বতসমূহ হলো জটিল ভৌগোলিক অঞ্চল। সহজ ভাষায় বলতে গেলে বলতে হয় এভাবে যে পর্বত হচ্ছে সুউচ্চ, সর্বোচ্চ এবং সুবিস্তৃত শিলাস্তূপ। সুউচ্চ এবং স্বল্প বিস্তৃত শিলাস্তূপ পাহাড় নামে আখ্যায়িত, যাকে ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মাউন্টেন্স। এই পর্বতকে আবার প্রধানত দুইটি শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে ভাস পর্বত আর একটা হচ্ছে আগ্নেয় পর্বত। ভাস পর্বত শ্রেণী কি? ভাস পর্বত শ্রেণী হচ্ছে ভূত্বকের চাপ শক্তির কারণে ভাস পর্বতের সৃষ্টি হয়। এরূপ পর্বতকে আবার দুইটি শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে নবভাস পর্বত শ্রেণী আর আরেকটা হচ্ছে পুরাতন ভাস পর্বত শ্রেণী। নবভাস পর্বত শ্রেণী কি? নবভাস পর্বত শ্রেণী হচ্ছে পর্বতের অন্তর্গত গিরি শ্রেণীগুলো আল্পস, হিমালয়, প্রশান্ত মহাসাগরের চতুর্দিকে পর্বতসমূহ। পুরাতন ভাস পর্বত শ্রেণী কেন্দ্রীয় ইউরোপের ক্যালিডোনিয়া এবং হার্সিনিয়া পর্বতমালা এই শ্রেণীভুক্ত। যেমন বর্তমানে পিনাই গিরি শ্রেণী স্কটল্যান্ডের উচ্চভূমি। আগ্নেয় পর্বত শ্রেণী আগ্নেয়গিরি উদ্গীরণের ফলে সৃষ্ট পর্বত। এগুলোর মধ্যে হচ্ছে কোনাকি পর্বত, যেমন মোনালোয়া, ফুজিয়ামা, ইকুয়া প্রভৃতি পত্র ও বহিস্থ শিলাস্তূপ আগ্নেয়ের স্তূপ। এখন আসো উপত্যকা। কারণ ওই যে ভূপ্রাকৃতিক অঞ্চলসমূহকে আমরা প্রধানত চার ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে সমভূমি, মালভূমি, পর্বত ও হচ্ছে উপত্যকা। এখন আমরা এই তিনটা সমভূমি, মালভূমি এবং পর্বতকে আলোচনা করে ফেলছি। এখন সর্বশেষ হচ্ছে উপত্যকা। উপত্যকা কি? উপত্যকা হচ্ছে উচ্চ, মধ্যস্থ, ছোট, সংকীর্ণ নিম্নভূমিকে উপত্যকা বলা হয়। উপত্যকা ভূমি সাধারণত পলি দ্বারা গঠিত এবং নদী সম্মিলিত হয়। এই উপত্যকা ভূমিকে আবার প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভূ আন্দোলনের ফলে সৃষ্ট উপত্যকা, দুই হচ্ছে ক্ষয়জাত উপত্যকা। ভূ আন্দোলনের ফলে সৃষ্ট উপত্যকা
এই ভূ আন্দোলন পরে সৃষ্টি উপত্যকা আবার অনেকগুলো ভাগ ভাগ করা যায়, যেমন অবতলীয় উপত্যকা, তারপর হচ্ছে অবতলীয় পর্যন্ত, চ্যুতি উপত্যকা, ফাটল উপত্যকা ইত্যাদি। আবার ক্ষয়জাত উপত্যকা, এই ক্ষয়জাত উপত্যকা আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়, স্বাভাবিক নদী উপত্যকা, গিরিসংকট বা গিরিখাত, বা চূড়াদেশ উপত্যকা, কিংবা ক্ষয়জাত উপত্যকা। খাদ্য অবতলীয় উপত্যকা, ভূ আন্দোলনের ফলে ভূমিতে বাহাজ ও খাদের সৃষ্টি হয় এবং খাদ সংকীর্ণ হলে উপত্যকার রূপ সংগ্রহ করে। আর ক্ষয়জাত উপত্যকা কি, যেমন স্বাভাবিক নদী উপত্যকা, উচ্চ, মধ্য, নিম্ন উপত্যকার ভূমিরূপে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। গিরিসংকট, গিরিখাত প্রশস্ততার তুলনায় অত্যন্ত গভীর এবং পার্শ্ব দিকের ক্ষয়ের তুলনায় খারাপভাবে ক্ষয়ের প্রাধান্য। মরু জলভূমি, শিলাস্তূপের কাঠিন্যগত ভিন্নতা, নদীখাতে পুনরুজ্জীবন কিংবা ভূমিরূপের পূর্ববর্তী অবস্থানের জন্য গিরিসংকট বা গিরিখাত সৃষ্টি হয়ে থাকে। আরেকটা হচ্ছে এই যে একটা প্রশ্ন আছে, বিশ্বকি গাঠনিক এবং ভূপ্রাকৃতিক অঞ্চলের বিবরণ দেওয়া এবং কম্বিনেশন করা যাচ্ছে, এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি। তো পরীক্ষা এটা এতটা গুরুত্বপূর্ণ নয়, শুধুমাত্র জানার জন্য জানতে হবে, যদি আসে তাহলে জানি মিস না হয়। হ্যাঁ, গাঠনিক, স্ট্রাকচার রিজন, কাঠামোগত অঞ্চল। এই সমগ্র পৃথিবীকে 7টি কাঠামোগত অঞ্চলে বিভক্ত করা হয়। এই অঞ্চলগুলি ইংরেজি বর্ণমালা 7টি বড় অক্ষরের বর্ণ দ্বারা, যেমন সিজি, এলআরএস এবং ভি, প্রতীক অক্ষরগুলো সংজ্ঞাতে নিম্ন করা। এ এ দ্বারা কি বোঝায়? এ দ্বারা হচ্ছে আলপাইন সিস্টেম। সি হচ্ছে ক্যালিডোনিয়া, ক্যালিডোনীয়। জি দ্বারা গন্ডোয়ানা, এল দ্বারা লরেসিয়ান, আর দ্বারা রিফট, এস দ্বারা সেডিমেন্টারি, বি দ্বারা ভলকানিক। এ দ্বারা তাহলে এ সি জি এল আর এস বি, এটা মনে রাখলে হবে। এ হচ্ছে আলপাইন সিস্টেম, সি হচ্ছে ক্যালিডোনীয়, জি হচ্ছে গন্ডোয়ানা, এল হচ্ছে লরেন্সিয়ান সিল্ট, আর হচ্ছে রিফট সিল্ট, এস হচ্ছে সেডিমেন্টারি আবরণ, বি হচ্ছে ভলকানিক অঞ্চল। আলপাইন সিস্টেম কি? জুরাসিক সময়ে সৃষ্ট পৃথিবীর প্রধান পর্বত শ্রেণী, অর্থাৎ আজ থেকে 13.50 কোটি বছর পূর্বে এই পর্বতমালার উৎপত্তি ঘটে। ক্যালিডোনীয় কি? এগুলো হচ্ছে পুরাতন পর্বতমালার অবশিষ্ট অংশ বিশেষ। এগুলো উৎপত্তি পলিজয়িক ও মেসোজয়িক যুগে। পর্বত গঠন হলো কোনো ভূ আন্দোলনে এক অঞ্চলে আর ঘটছে না, যদিও ভূত্বকের পরিবর্তনমূলক গতিময় তৎপরতা লক্ষ্য করা যায়। গন্ডোয়ানা সিল্ট অনুমানকৃত প্রাচীন দক্ষিণ উপমহাদেশে অবস্থিত, প্রায় 51 কোটি বছর আগে এটি গঠিত হয়েছিল বলে ধারণা করা হয়। লরেন্সিয়ান সিল্ট হচ্ছে বিশ্বের অন্যতম বৃহত্তর মহাদেশীয় সিল্ট। এটি প্রায় 4 মিলিয়ন বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং কানাডার সিল্ট জাতীয় নামে পরিচিত। রিফট সিল্ট কি? আগ্নেয়গিরির প্রভাবিত অঞ্চলের চ্যুতি দ্বারা গঠিত সিল্ট। অভ্যন্তর মহাকর্ষীয় চাপের প্রভাবে আগ্নেয়গিরির বিভিন্ন অঞ্চলে ম্যাগমা প্রতিস্থাপিত এগুলো উৎপন্ন হয়। সেডিমেন্টারি আবরণ হচ্ছে সাধারণত ভূ অভ্যন্তরে বেসমেন্ট শিলার উপরে পাললিক আবরণকে পোলার আবরণ বলে। পোলার ভূমিগুলো অপেক্ষিত পাতলা ব্যবহার্য দ্বারা পরিবাহিত হয়ে থাকে বা তৈরি করা হয়ে থাকে। ভলকানিক অঞ্চল মানে বি হচ্ছে ভলকানিক অঞ্চল। এটি বিচ্ছিন্ন আগ্নেয়গিরি অঞ্চলের ভূমিরূপ আলপাইন বা নবপর্বত। হচ্ছে কাঠামোগত ভূমি অঞ্চলের চিত্র। এই যে আলপাইন, ক্যালিডোনীয়, গন্ডোয়ানা, লরেসিয়ান, রিফট, ভলকানিক, সেডিমেন্টারি, যাকে ইংরেজি বর্ণমালা হচ্ছে এসিজি, এলআরএসডি। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে স্ট্রাকচার গেল। এখন টপোগ্রাফিক্যাল রিজন, টপোগ্রাফি বা ভূপ্রাকৃতিক ভূসংস্থানিক অঞ্চল। এই ভূপ্রাকৃতিক পৃথিবীকে আবার 6টি অঞ্চলে বিভক্ত করা যায়। একে আবার ইংরেজি বর্ণমালা 6টি অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়, যেমন পিএইচটি, এমডব্লিউডি, পিএইচটি, এমডব্লিউডি। পিতে কি? পিতে হচ্ছে প্লেন, ইতে হচ্ছে এইটা হচ্ছে হিল বা পাহাড়, টিতে হচ্ছে উচ্চ ট্যাবলেন্ট বা টি দ্বারা ট্যাবলেন্ট মনে রাখতে পারো, এম দ্বারা মাউন্টেন, ডাব্লিউ দ্বারা ওয়েডলি বা ব্যাপক ব্যবধান, আর ডি দ্বারা ডিপ্রেশন। আমি আবার বলতেছি, পি হচ্ছে প্লেন, এইচ হচ্ছে হিল বা পাহাড়, টি তে ট্যাবলেন্ট, এম এ মাউন্টেন, ডাব্লিউ তে ওয়েডলি, আর ডি তে ডিপ্রেশন। প্লেন বা সমভূমি, সমভূমি ইংরেজিতে হচ্ছে প্লেন। এটা হচ্ছে প্রায় 325 ফুট উচ্চতা সম্পন্ন ভূভাগ, যা উচ্চ সমভূমির ক্ষেত্রে উচ্চতা প্রায় 2000 ফুট পর্যন্ত হতে পারে। হিল বা পাহাড়, এইচ এ
ভূপৃষ্ঠের যে সমস্ত পাহাড়ি অঞ্চলে স্থানের উচ্চতা 325 এর বেশি হবে অর্থাৎ 2000 এর কম হবে তাদের কি পাহাড় বলে। ট্যাবলল্যান্ড কি 5000 এর বেশি উচ্চ সমভূমি সম্পন্ন ভূভাগকে উচ্চ ট্যাবলল্যান্ড বলা হয়। মাউন্টেন পর্বত, খাড়া নদী মাত্রার এলাকা যেমন স্থানীয় ভূভাগের বন্ধুতা 2000 এর বেশি উচ্চতা বিশিষ্ট ভূমিরূপ পর্বতশ্রেণী হিসেবে বিবেচিত হবে। ডাব্লু দ্বারা ওয়েডলি স্পেস মাউন্টেন্স অর্থাৎ ব্যাপক ব্যবধানে অবস্থিত পর্বত। বিচ্ছিন্ন পর্বতগুলো এই শ্রেণীভুক্ত এবং অস্ট্রেলিয়া মহাদেশের পশ্চিমাংশে মালভূমির মতো ছোট বিচ্ছিন্ন এই পর্বত দেখা যায়, যেমন এডওয়ার্ড পর্বত। ডিপ্রেশন বা অবতল। নিম্নভূমি বা অবতলীয় খাদ্য পর্যন্ত সাধারণত পর্বত, পাহাড় বা উচ্চ ভূমি দ্বারা বেষ্টিত। অনেক সময় দুই সমতলের চ্যুতিরেখার মধ্যখানে কিছু অংশ ভূয়ান্তরের প্রভাবে বসে গিয়ে এরূপ অবনমিত অংশ তৈরি করে থাকে। হ্যাঁ ভাই, এই তো ক্লাস আমার হচ্ছে ভূসংস্থানিক অঞ্চল বা ভূপৃষ্ঠ বা ভূ অঙ্গ সংস্থানিক, যেমন সমভূমি কি প্লেন, তারপর হচ্ছে পাহাড়ি অঞ্চল বা হিল, তারপর হচ্ছে ট্যাবল্যান্ড, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার মাউন্টেন, ওয়েডলি, ডিপ্রেশন ইত্যাদি। এগুলো নিয়ে হচ্ছে ভূসংস্থানিক অঞ্চল বা ইংলিশে টপোগ্রাফিক্যাল রিজন বলা হয়। প্রথমে বলিনি আমার আজকে টপিকটা আসলে আমাদের মেইন টপিক ছিল, কিন্তু পরে আবার আরেকটা টপিক অ্যাড করে নিলাম। এটাতে তেমন মানে কোনো প্রশ্ন আসেও নাই আমি দেখলাম, আর গুগলেও সার্চ করে দেখছি, তেমন কোনো আহামরি কিছু নাই। মানে যদি কোশ্চেন আসে তাহলে ইনশাল্লাহ আমি যেগুলা নোট করলাম এটা দিলেই হবে বলে আশা করি। আচ্ছা, শুরু করতেছি। ভূগোলে আঞ্চলিক দৃষ্টিভঙ্গি, দ্য রিজিয়ন অ্যাপ্রোচ টু জিওগ্রাফি। প্রচলিত ধারায় ভূগোলের প্রধান দুটি শাখা রয়েছে। এর একটি হচ্ছে রীতিবদ্ধ ভূগোল এবং অন্যটি হচ্ছে আঞ্চলিক ভূগোল। উভয় শাখার লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে ব্যাপক কোনো পার্থক্য নেই, তবে পার্থক্য রয়েছে মূলত বিশ্লেষণের পদ্ধতিগত এবং উপস্থাপনাগত দৃষ্টিভঙ্গিতে। এখানে দৃষ্টিভঙ্গি বলতে কোনো বিষয়কে উপস্থাপনের ক্ষেত্রে বিশেষ কোনো ব্যক্তি বর্গের বা দেশের বিশিষ্ট বিশারদগণদের অভিমত বা মতামত এবং বিভিন্ন অনুষঙ্গের মূল্যায়নের আপেক্ষিক মাত্রাগত ধারাকে ওই বিষয়ের দৃষ্টিভঙ্গি বোঝায়। ভূগোলে অঞ্চল সম্পর্কে বিভিন্ন ভূগোলবিদগণ যে মতামত প্রকাশ করেছেন তার আপেক্ষিক মূল্যায়নের মাত্রাগত ধারাকে ভূগোলে আঞ্চলিক দৃষ্টিভঙ্গি বলে। ব্রিটেনের জন গ্লাসন 1974 সালে এই দৃষ্টিভঙ্গিকে প্রধানত দুটি ভাগে ভাগ করেছেন। প্রথমটি হচ্ছে বিষয়গত বা অধ্যাত্মীয় দৃষ্টিভঙ্গি, দ্বিতীয়টি বস্তুগত বা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি। এবার আমরা এই দুই প্রকার দৃষ্টিভঙ্গির আলোচনা করব। ব্যাখ্যা। ভূগোল বিষয়গত বা অধ্যাত্মীয় দৃষ্টিভঙ্গি, সাবজেক্টিভ ভিউ। ভূগোলের সমীক্ষায় সাহায্যকারী এক মডেল বা আদর্শ ছাড়া ভূগোল আর কিছুই নয়। ভূপৃষ্ঠে বিস্তৃত ভৌগোলিক গুণাবলীকে শ্রেণীবদ্ধ করা এবং গুছিয়ে দেখার উপায় হলো অঞ্চল। স্বাভাবিক অঞ্চল বলে স্বতন্ত্র কিছুই নেই। মানুষের বসবাসের সমস্ত ভূপৃষ্ঠই স্বাভাবিক অঞ্চল। মূলত যে কোনো বিষয়বস্তুকে ভালোভাবে বুঝতে হলে তার শ্রেণীবিভাগের প্রয়োজন। অঞ্চলও তেমনি একটি ক্ষেত্র বা স্থানের শ্রেণীবিভাগ। এবার আসি বস্তুগত নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বা অবজেক্টিভ ভিউ। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বিষয়গত দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ বিপরীত মত পোষণ করে। এই মতানুসারে অঞ্চলের এক প্রকৃত সত্তা রয়েছে। অঞ্চল যেন এক অস্তিত্বময় জীব যাকে স্পষ্টভাবে চেনা যায় এবং মানচিত্র একে দেখানো যায়। বস্তুগত বা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী ভূগোলবিদগণ অঞ্চলকে ভূপৃষ্ঠের সত্তা, ফ্যাক্টস অফ দ্য আর্থ সারফেস মনে করেন। তাদের মতে
ভূপৃষ্ঠকে বর্ণনার উদ্দেশ্যে অঞ্চলে ভাগ করা নয় বরং ভৌগোলিকের কাজ হলো প্রকৃতিগতভাবে বিরাজমান অঞ্চলগুলোর নির্দেশ ও বর্ণনা। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে অঞ্চলের সীমানা প্রাকৃতিক। কোনো ভৌগোলিক চান বা না চান অঞ্চল তার নিজস্ব বৈশিষ্ট্য সর্বদাই বিদ্যমান থাকে। ব্রিটেনের ভূগোলবিদ হার্ভার্টন প্রধান 4টি মানবান নীতি ব্যবহার করে তার স্বাভাবিক অঞ্চলগুলোকে শনাক্ত করেন। নীতিগুলো হলো: 1. ভূমিরূপ, 2টি জলবায়ু, 3 উদ্ভিদ, 4 জনসংখ্যা। আর সম্প্রতিকালে অধিকাংশ ভৌগোলিক মনে করেন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে অঞ্চলের কোনো অস্তিত্ব নেই। আচ্ছা, এই দৃষ্টিভঙ্গির প্রেক্ষিতে ফ্রান্স ভূগোলবিদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভূগোলবিদদের কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে, এগুলো এখন আলোচনা করতেছি। অঞ্চল সমীক্ষার প্রকৃত জন্মদাতা হলেন ফরাসি ভূগোলবিদ ভিডাল দি ব্লাস। তিনি 1845 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1948 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। 19বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি প্রথম লক্ষ্য করেন দক্ষিণ ফ্রান্সের ভে নামক ছোট ছোট ভূপ্রাকৃতিক প্রদেশগুলোর বৈশিষ্ট্যময় পরিবেশ গড়ে উঠেছে। মানুষের বিশিষ্ট সামাজিক, অর্থনৈতিক ও জীবন যাপন প্রণালী। তার মতে অঞ্চলভিত্তিক এই বিশিষ্ট জীবনযাপন প্রণালীর মাধ্যমেই বোঝা যাবে মানুষ ও প্রকৃতির মধ্যে কিভাবে পারস্পরিক আদান প্রদানের সম্পর্ক গড়ে উঠেছে। এখন আসি মার্কিন যুক্তরাষ্ট্রের ভূগোলবিদদের আঞ্চলিক দৃষ্টিভঙ্গি। মার্কিন যুক্তরাষ্ট্রে 1920 সালের পর থেকে আঞ্চলিক ধারণা গোড়াপতন ঘটে। প্রথম দিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে স্থান পায় অঞ্চল ভিত্তিক পঠন পাঠন। ওই সময়ে ওয়াল্টার মার্ক জেফারসন প্রমুখ মার্কিন ভূগোলবিদ প্রাকৃতিক পরিবেশের অঞ্চল, জনসংখ্যার বণ্টন অঞ্চল, জাতীয় অঞ্চল সমীক্ষার গুরুত্ব দিতে শুরু করেন। যেমন ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগের ভিত্তিতে ভূমিরূপ অঞ্চলের ধারণা দেন পাওয়েল এবং জলবায়ু অঞ্চলের শ্রেণীবিভাগ করেন ভ্লাদিমির কোপেন। এমনকি সাংস্কৃতিক বিষয়গুলোকে কেন্দ্র করেও আঞ্চলিক শ্রেণীবিভাগ করা হয়েছে। এই ছিল আজকের এই টপিকটা আমার। তাই শুরুতে বললাম যে এই টপিকটা খুবই ছোট ছিল। এখন আজকের ক্লাসটা এখানে শেষ হবে আর কি।